সাদিয়া ক্যাফের জানালার পাশে বসে কফির কাপে চুমুক দিচ্ছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। কাছের উপর গড়িয়ে পড়া জলের ধারাগুলো কেমন যেন এক বিষণ্ণ সুর তৈরি করছিল। হঠাৎ এক অপরিচিত যুবক তার টেবিলের কাছে এসে দাঁড়াল। তার চোখে এক গভীর অস্থিরতা আর মুখে চাপা উদ্বেগ। ফিসফিস করে সে বলল, ম্যাডাম, আমি জানি আপনি কে। আপনার স্বামীর একটি গোপন জীবন আছে, এমন এক জীবন যা হয়তো আপনি কল্পনাও করেননি। ছেলেটির কথাগুলো যেন তীব্র আঘাতের মতো সাদিয়ার কানে বাজল। মুহূর্তেই যেন বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। কফির উষ্ণতা মিলিয়ে গিয়ে এক তীব্র শীতলতা তাকে গ্রাস করল। তার মন অশান্ত হয়ে উঠল। এক অচেনা ভয় আর অবিশ্বাস তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলল। আসসালামু আলাইকুম। মায়া ব্লগসের সকল শ্রোতাবন্ধুকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটুখানি বিরতি নিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে চান গল্প আর কল্পনার জগতে? তাহলে চলুন আজকের গল্পে প্রবেশ করি। গল্পটি শোনার সময় যদি কানে হেডফোন পরেন, তবে এর প্রতিটি অনুভূতি, প্রতিটি শব্দ আপনার মনকে ছুঁয়ে যাবে আরও গভীরভাবে। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। সাদিয়া এবং আরিফের জীবনটা ছিল যেন এক নিখুঁত ছবি। ঢাকা শহরের কোলাহলের মাঝে তাদের ছোট্ট ফ্ল্যাটটি ছিল ভালোবাসার এক শান্ত নীর। বছরখানেক হলো তাদের বিয়ে হয়েছে। আরিফ একজন সফল স্থপতি, তার পেশায় যতটা চৌকস, ব্যক্তিগত জীবনেও ততটাই সংবেদনশীল আর যত্নশীল। সাদিয়া একজন শিক্ষিকা, তবে বিয়ের পর আপাতত বিরতি নিয়েছেন, নিজেদের সংসারে মন দিয়েছেন। তাদের সম্পর্কটা গড়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে। প্রথম দেখাতেই আরিফের মায়াবী হাসি আর বুদ্ধিদীপ্ত চোখ সাদিয়ার মন কেড়েছিল। এরপর বন্ধুত্ব, প্রেম আর অবশেষে ভালোবাসার এক অটুট বন্ধনে বাঁধা পড়া। তাদের স্বপ্নগুলো ছিল খুব সাধারণ কিন্তু গভীর। একসঙ্গে একটা সুন্দর বাড়ি তৈরি করা, ছুটিতে দেশ বিদেশ ঘুরে বেড়ানো আর বৃদ্ধ বয়সে হাতে হাত রেখে সূর্যাস্ত দেখা। আরিফ প্রতিদিন সকালে বের হওয়ার আগে সাদিয়ার কপালে আলতো চুমু এঁকে দিত, আর বিকেলে ফেরার সময় প্রায়শই নিয়ে আসত সাদিয়ার পছন্দের ফুল কিংবা ছোটখাটো কোনো উপহার। ছুটির দিনগুলো কাটত তাদের একসঙ্গে, কখনো শাহবাগের বইমেলায় নতুন বইয়ের ঘ্রাণ নিতে নিতে, কখনো হাতির ঝিলের পাড়ে বসে গল্পের সাগরে ডুব দিতে দিতে, আবার কখনো বা পুরান ঢাকার অলিগলিতে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে নিতে। সাদিয়ার কাছে আরিফ ছিল পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষ। তার সততা, তার দয়া, তার ভালোবাসার গভীরতা সব কিছুই সাদিয়াকে মুগ্ধ করত। সাদিয়া বিশ্বাস করত তাদের সম্পর্কটা কোনোদিনও ভেঙে যাওয়ার নয়, তাদের ভালোবাসা অমর। তাদের ফ্ল্যাটের দেয়াল জুড়ে ছিল তাদের হাসিমাখা ছবিগুলো। প্রতিটি ছবিই যেন তাদের ভালোবাসার গল্পের এক একটি অধ্যায়। সাদিয়া নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী মনে করত। তার মনে কোনো সন্দেহ ছিল না, কোনো ভয় ছিল না, শুধু ছিল ভালোবাসার এক অনাবিল শান্তি। কিন্তু গত কয়েক মাস ধরে সাদিয়ার মনে এক সূক্ষ্ম পরিবর্তন উকি দিচ্ছিল। প্রথমে সে সেটিকে পাত্তা দেয়নি। আরিফ ইদানিং একটু বেশি রাত করে বাড়ি ফিরছে। তার মোবাইল ফোনটা যেন সবসময় ব্যস্ত থাকছে। ফোন এলে সে মাঝে মাঝে বারান্দায় চলে যায়, ফিসফিস করে কথা বলে। সাদিয়া জিজ্ঞাসা করলে আরিফ বলত, নতুন প্রজেক্ট জানো তো, ক্লায়েন্টরা এখন চট্টগ্রাম আর সিলেটেও ছড়িয়ে পড়েছে, চাপ একটু বেশি। সাদিয়া প্রথমে বিশ্বাস করত একজন সফল স্থপতির জীবন এমনই হয়। কিন্তু ধীরে ধীরে তার মনে এক অস্বস্তি দানা বাঁধতে শুরু করল। আরিফের চোখে মাঝে মাঝে এক ধরনের শূন্যতা দেখতে পেত সাদিয়া, যা আগে কখনো দেখেনি। আরিফের ভালোবাসায় কোনো কমতি ছিল না, কিন্তু সেই গভীর নীরবতা সাদিয়াকে ভাবিয়ে তুলত। সে চেষ্টা করত এই চিন্তাগুলোকে মন থেকে ছেড়ে ফেলতে। হয়তো আমি বেশি ভাবছি, হয়তো আরিফ সত্যিই খুব ব্যস্ত। কিন্তু বুকের ভেতরে এক অজানা ভয় ক্রমশ বড় হচ্ছিল। সেই দিনটি ছিল এক সাধারণ বুধবার। সাদিয়া দুপুরে একটি ক্যাফেতে বসেছিল, তার প্রিয় লেখকের একটি বই পড়ছিল। বাইরে হালকা বৃষ্টি, ক্যাফের ভেতরে নরম আলো আর কফির সুবাস। হঠাৎ তার বই পড়ার মনোযোগে ব্যাঘাত ঘটাল সেই অপরিচিত যুবক। তার নাম তানভীর, সে পরে জানিয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, অস্থিরতা আর এক ধরনের দৃঢ় সংকল্প। সাদিয়া প্রথমে তাকে পাত্তা দিতে চায়নি।
কিন্তু তানভীরের প্রথম বাক্যটি সাদিয়াকে স্তব্ধ করে দিল। ম্যাডাম, আপনার স্বামীর একটি গোপন জীবন আছে। সাদিয়ার হাতের কফির কাপটি প্রায় পড়ে যাচ্ছিল। সে বিস্ফোরিত চোখে তানভীরের দিকে তাকাল। আপনি কি বলছেন? কে আপনি? সাদিয়া কাঁপা গলায় প্রশ্ন করল। তানভীর চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। আমি আরিফ ভাইয়ের পরিচিত, সিলেট থেকে এসেছি। বিশ্বাস করুন ম্যাডাম, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আপনার এটা জানা দরকার। তার কথা শুনে সাদিয়ার মাথা ঘুরতে লাগল। সিলেট? আরিফের সাথে সিলেটের কি সম্পর্ক? কি বলছেন আপনি? তানভীর তার মোবাইল ফোন থেকে একটা ছবি বের করে সাদিয়ার দিকে বাড়িয়ে ধরল। ছবিতে আরিফকে দেখা যাচ্ছে, তার পাশে এক অল্পবয়সী মহিলা এবং একটি ছোট ছেলে। আরিফের মুখে হাসি, তার হাতটি ছেলেটির কাঁধে রাখা। ছবিটি সিলেটের কোনো এক গ্রামের বাড়ির উঠোনে তোলা বলে মনে হল। ছবির নিচে তারিখ ছিল, মাসখানেক আগের। সাদিয়ার হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল। তার বুকটা যেন কেউ মুচড়ে ধরল। এটা কি দেখছে সে? আরিফ? অন্য একটি মহিলা? একটি শিশু? তার সমস্ত পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। এটা মিথ্যা, এটা কোনো ফটোশপ। সাদিয়া চিৎকার করে বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তানভীর শান্তভাবে বলল, এটা মিথ্যা নয় ম্যাডাম। আরিফ ভাই নিয়মিত সিলেটে যান। এই মহিলা তার স্ত্রী, আর এই ছেলেটি তাদের সন্তান। আরিফ ভাই তাদের সব খরচ দেন। গত 5 বছর ধরে এই জীবন চলছে। 5 বছর? 5 বছর ধরে আরিফ তাকে ঠকাচ্ছে? তাদের বিয়ের মাত্র 1 বছর হয়েছে। তাহলে কি আরিফ তাকে বিয়ে করার আগেও এই সম্পর্ক চালিয়ে যাচ্ছিল? সাদিয়ার মনে হাজারো প্রশ্ন ভিড় করল। তার মাথা ভৌ ভৌ করছিল। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়াল। আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। তানভীর সাদিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকাল। জানি ম্যাডাম, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটা সত্য। আরিফ ভাইয়ের আরেকটা নামও আছে সেখানে, রিয়াজ। তিনি সেখানে রিয়াজ নামেই পরিচিত। রিয়াজ? এই নামটা শুনে সাদিয়া যেন স্তম্ভিত হয়ে গেল। তার আরিফ, তার ভালোবাসা, তার সমস্ত বিশ্বাস সব কিছু যেন বালুর ঘরের মতো ভেঙে পড়ল। সে কোনো রকমে ক্যাফে থেকে বেরিয়ে এলো। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখের জলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে দ্রুত একটি রিকশা ডেকে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরে সাদিয়া এক শূন্য দৃষ্টিতে চারদিকে তাকাল। এই সেই বাড়ি যেখানে সে আরিফের সাথে এক সুখী জীবনের স্বপ্ন দেখেছিল। এই দেয়ালগুলো, এই ছবিগুলো, এই আসবাবপত্রগুলো সবকিছু যেন এখন তাকে বিদ্রূপ করছে। আরিফ তখনও বাড়ি ফেরেনি। সাদিয়া তার মোবাইল ফোন হাতে নিল। আরিফের ছবি, তার দেওয়া উপহার, তাদের বিয়ের ছবি সবকিছুই যেন এখন তাকে ঠাট্টা করছে। সে আরিফের ফোন চেক করতে চাইল, কিন্তু তার ভেতরে এক ধরনের দ্বিধা কাজ করছিল। সে কি একজন প্রতারকের ফোন ঘাঁটবে, নাকি তার স্বামী, যাকে সে এতটা ভালোবাসে? রাত বাড়ছিল। আরিফ যখন ফিরল তখন প্রায় রাত 10টা। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে সেই মায়াবী হাসি। সে সাদিয়ার কপালে চুমো খেতে এগিয়ে এলো, কিন্তু সাদিয়া নিজেকে সরিয়ে নিল। আরিফ অবাক হয়ে তাকাল। কি হয়েছে সাদিয়া, তুমি এমন গম্ভীর কেন? সাদিয়া কোনো উত্তর না দিয়ে তানভীরের দেওয়া ছবিটি আরিফের দিকে বাড়িয়ে ধরল। আরিফের মুখের হাসি মিলিয়ে গেল, তার চোখগুলো বিস্ফারিত হয়ে উঠল। সে ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসব কি আরিফ? সাদিয়ার গলা থেকে যেন আগুন ঝরছিল। কে এই মহিলা? কে এই ছেলে? আর রিয়াজকে? তুমি আমাকে কি ভেবেছ? আরিফ মাথা নিচু করল। তার সমস্ত শরীর কাঁপছিল। সে কোনো কথা বলতে পারছিল না। এই নীরবতা সাদিয়াকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। কথা বলো আরিফ, চুপ করে থেকো না। তুমি কি আমাকে ঠকাচ্ছ? আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আরিফ ধীরে ধীরে সোফায় বসে পড়ল। তার চোখে জল চিকচিক করছিল। সে বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, সাদিয়া, আমি জানি এটা খুব কঠিন, কিন্তু তুমি যা ভাবছ তা নয়। তাহলে কি? বলো আমাকে। 5 বছর ধরে তুমি আমাকে ঠকাচ্ছ, আর তুমি বলছো আমি যা ভাবছি তা নয়? ওই ছেলেটি কে? ওই মহিলাকে? তোমার আরেকটা জীবন আছে আমাকে না জানিয়ে? সাদিয়ার গলা সপ্তমে চড়ে গেল। তার সমস্ত রাগ, ক্ষোভ, হতাশা যেন এক হয়ে বেরিয়ে আসছিল। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। সাদিয়া, প্লিজ শান্ত হও, আমাকে কথা বলতে দাও। এটা খুব জটিল একটা পরিস্থিতি। জটিল? তুমি আমাকে মিথ্যে বলেছ, আর তুমি বলছো জটিল? আমার জীবনটা জটিল করে দিয়েছ তুমি। আরিফ সাদিয়ার হাত ধরল। প্লিজ সাদিয়া, বিশ্বাস করো, আমি তোমাকে কখনো ঠকাইনি। এই সম্পর্কটা, এটা অন্যরকম।
আরিফ বলতে শুরু করল। তার কথাগুলো সাদিয়ার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল, কিন্তু তার চোখের জল আর কণ্ঠস্বরের বেদনা সাদিয়াকে বাধ্য করল শুনতে। তানভীর, যে ছেলেটি তোমাকে এই ছবি দেখিয়েছে, সে আমার খুব কাছের বন্ধু, রাহিমের ছোট ভাই। আরিফ শুরু করল। রাহিম ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার ভাইয়ের মতো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য নিয়ে একসঙ্গে পড়তাম। রাহিম ছিল সিলেটের ছেলে। তার পরিবার ছিল খুবই সাধারণ, কিন্তু রাহিম ছিল অসাধারণ মেধাবী। পড়ালেখা শেষ করে আমরা দুজনেই কাজ শুরু করি। রাহিমও আমার মতো স্থাপতি হিসেবে ভালোই কাজ করছিল। আরিফ থামল, তার গলা ধরে আসছিল। 5 বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাহিম মারা যায়। সে তখন সিলেকে এক প্রজেক্টের কাজ তদারকি করতে গিয়েছিল। তার স্ত্রী, যার নাম ফরিদা, তখন অন্তঃসত্ত্বা ছিল, আর তাদের একমাত্র মেয়ে লিজা সবে হাঁটতে শিখেছিল। সাদিয়া হতভম্ব হয়ে শুনছিল। তার চোখের সামনে যেন আরিফের কথাগুলো সিনেমার মতো চলছিল। রাহিমের মৃত্যুর পর তার পরিবার অকুল বাধারে পড়ল। তার বাবা মা আগেই মারা গিয়েছিলেন, ফরিদার বাবা মাও ছিলেন না। রাহিমই ছিল তাদের একমাত্র অবলম্বন। তার ছোট ভাই তানভীর তখন সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। রাহিমের মৃত্যুর পর ফরিদা মানসিকভাবে ভেঙে পড়েছিল। লিজা ছোট, আর ফরিদার গর্ভে আরেকটা সন্তান। আরিফ চোখ মুছল। আমি রাহিমকে কথা দিয়েছিলাম, মৃত্যুর আগে হাসপাতালে যখন সে শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন সে আমার হাত ধরে বলেছিল, আরিফ, আমার পরিবারকে দেখিস, ফরিদা আর আমার সন্তানদের যেন কোনো কষ্ট না হয়। সেই মুহূর্তে, সাদিয়া, আমি রাহিমকে কথা দিয়েছিলাম, তার পরিবারের দায়িত্ব আমি নেব। সাদিয়া শান্ত হয়ে আরিফের কথা শুনছিল। তার ভেতরের রাগ ধীরে ধীরে গলে যাচ্ছিল, কিন্তু অবিশ্বাস আর প্রতারণার কষ্ট তখনও তীব্র ছিল। আমি জানতাম এই দায়িত্বটা অনেক বড়। রাহিমের মৃত্যুর পর আমি সিলেটে গিয়েছিলাম, ফরিদার সাথে দেখা করেছিলাম। তাদের অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। ফরিদা কোনো কাজ করত না, তাদের নিজেদের কোনো জমি ছিল না, ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকত। আমি ঠিক করেছিলাম তাদের পাশে দাঁড়াব। আরিফ বলল, আমি প্রতি মাসে তাদের টাকা পাঠাতাম। ফরিদার চিকিৎসার খরচ, লিজার স্কুলের খরচ, তানভীরের পড়ালেখার খরচ সব আমি বহন করতাম। আমি তাদের নিজেদের একটা ছোট জমি কিনে দিয়েছি, সেখানে একটা ছোট বাড়িও তৈরি করে দিয়েছি, যাতে অন্তত মাথা গোজার ঠাঁই থাকে। সেই বাড়িতেই তোলা হয়েছে তানভীরের দেখানো ছবিটি। কিন্তু কেন আমাকে বলনি আরিফ, কেন এটা গোপন রেখেছ? সাদিয়ার গলা এখনও ভারী। আমি ভয় পেয়েছিলাম সাদিয়া, আমি জানতাম এটা একটা বিশাল বোঝা। বিয়ের আগে তোমাকে এটা বললে তুমি হয়তো রাজি হতে না, আর বিয়ের পর আমি ভেবেছিলাম আমাদের নতুন জীবনে আমি এই বোঝাটা তোমার উপর চাপিয়ে দিতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি সুখী থাকো, তোমার কোনো দুশ্চিন্তা না থাকে। আরিফের চোখ ছলছল করছিল। আমি জানতাম এটা ভুল করেছি, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি শুধু রাহিমের প্রতি আমার প্রতিজ্ঞা রাখতে চেয়েছিলাম। আর রিয়াজ নামটা, ফরিদা আর গ্রামের মানুষ জানে আমি রাহিমের দূর সম্পর্কের ভাই। আমি তাদের কাছে রিয়াজ নামেই পরিচিত, কারণ আমি চাইনি আমার ব্যক্তিগত জীবন আর আমার এই দায়িত্বের মধ্যে কোনো রকম মিশ্রণ হোক। আরিফ সাদিয়ার হাত ধরে বলল, বিশ্বাস করো সাদিয়া, ফরিদা আমার কাছে বোনের মতো, আর লিজা, ও তার ছোট ভাই, আমার নিজের সন্তানের মতো। এই ছবিতে যে ছেলেটিকে দেখেছ, সে রাহিমেরই ছোট ছেলে, যার জন্ম হয়েছিল রাহিমের মৃত্যুর কয়েক মাস পর। আমি তাদের দেখাশোনা করি, তাদের পাশে থাকি, কিন্তু তাদের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই। এটা শুধুই মানবিকতা, দায়িত্ববোধ আর বন্ধুর প্রতি ভালোবাসা। সাদিয়া চুপ করে বসে রইল, তার মনে ঝড় বইছিল। একদিকে আরিফের এই বিশাল হৃদয়ের পরিচয়, তার মানবিকতা, বন্ধুর প্রতি তার অটুট প্রতিজ্ঞা, যা তাকে মুগ্ধ করছিল। আরেকদিকে এই দীর্ঘদিনের গোপনতা, এই প্রতারণা, যা তাকে গভীরভাবে আঘাত করছিল। সে মনে মনে ভাবছিল, আরিফ যদি তাকে আগে বলতো, তাহলে কি সে সত্যিই তাকে ছেড়ে দিত? হয়তো দিত না, কিন্তু আরিফ তাকে বিশ্বাস করেনি, এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। সে নিজেকে প্রশ্ন করল, তার ভালোবাসা কি এতটাই দুর্বল ছিল যে আরিফ তাকে এই সত্যটা জানানোর সাহস পায়নি? তানভীর কেন তোমাকে জানালো? সাদিয়া জানতে চাইল। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। তানভীর হয়তো আমাকে ভুল বুঝেছে। সে জানে আমি ফরিদা আর বাচ্চাদের দেখাশোনা করি। হয়তো সে ভেবেছে আমি ফরিদার সাথে সম্পর্ক করছি,
অথবা সে হয়তো এই গোপনতা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। হয়তো সে ভেবেছিল এটা আমার ব্যক্তিগত জীবনের উপর প্রভাব ফেলছে, তাই সে চেয়েছিল তুমি সব জানো। সাদিয়া আর কোনো কথা বলতে পারল না। সে আরিফের বিটে তাকাল, তার মুখে গভীর অনুশোচনা, চোখে জল। সাদিয়া দেখল তার আরিফ বদলে যায়নি, সে শুধু আরও বড়, আরও গভীর, আরও মানবিক হয়ে উঠেছে। যে মানুষটি নিজের সুখের কথা না ভেবে বন্ধুর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, সে কিভাবে খারাপ হতে পারে? তার রাগ ধীরে ধীরে কমে আসছিল, তার জায়গায় এক ধরনের গভীর ভালোবাসা আর শ্রদ্ধা জন্ম নিচ্ছিল। আরিফ তাকে বিশ্বাস করেনি, এই কষ্টটা ছিল ঠিকই, কিন্তু আরিফের এই মহানুভবতা তাকে মুগ্ধ না করে পারল না। কয়েকটা দিন সাদিয়া আরিফের সাথে কোনো কথা বলল না। সে নিজেকে সময় দিল সবকিছু ভেবে দেখার জন্য। তার ভেতরে এক তীব্র সংঘাত চলছিল, একদিকে অভিমান, অন্যদিকে গভীর ভালোবাসা। সে আরিফের দেওয়া প্রতিশ্রুতি, তার বন্ধুর প্রতি তার কর্তব্যবোধ, সব কিছু নিয়ে ভাবছিল। সে কল্পনা করল ফরিদা আর তার সন্তানদের অসহায় মুখগুলো। আরিফ যদি তাদের পাশে না দাঁড়াত, তাহলে তাদের কি হতো? এই ভাবনা তাকে অস্থির করে তুলল। একদিন সকালে সাদিয়া আরিফের কাছে এলো। আরিফ তখনও চুপচাপ বসেছিল, তার চোখে বিষণ্ণতা। সাদিয়া আরিফের হাত ধরে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম আরিফ। আরিফ অবাক হয়ে সাদিয়ার দিকে তাকাল। সাদিয়া? হ্যাঁ আরিফ, আমি জানি তুমি আমাকে কেন বলনি। হয়তো আমি তখন বুঝতে পারতাম না, হয়তো ভয় পেতাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি যে কতটা মহান, কতটা দায়িত্বশীল একজন মানুষ, সেটা এই ঘটনার মধ্য দিয়ে আমি নতুন করে জানলাম। সাদিয়ার চোখে জল গড়িয়ে পড়ল। তুমি আমাকে বিশ্বাস করনি, সেই কষ্টটা আমার থাকবে, কিন্তু আমি তোমার এই মানবিকতাকে সম্মান জানাই। এই দায়িত্বটা শুধু তোমার একার নয় আরিফ, এটা এখন আমাদের দুজনের। আরিফ সাদিয়ার হাত ধরে বলল, ধন্যবাদ সাদিয়া, আমি জানতাম না তুমি আমাকে এতটা বুঝবে। আমি খুব ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। সাদিয়া আরিফকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে তার মন এক গভীর শান্তি খুঁজে পেল, তার সব অস্থিরতা দূর হয়ে গেল। তার স্বামীর একটি গোপন জীবন ছিল, যা তাকে প্রথমে বিচলিত করেছিল, কিন্তু সেই গোপন জীবনের পেছনের কারণ জেনে তার মন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। সে বুঝতে পারল তাদের ভালোবাসা কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর বিস্তার অনেক বড়। এরপরের মাসেই সাদিয়া আর আরিফ একসঙ্গে সিলেট গেল। তারা ফরিদা আর তার সন্তানদের সাথে দেখা করল। সাদিয়া ফরিদার সাথে কথা বলল, লিজা আর তার ছোট ভাইয়ের সাথে সময় কাটাল। ফরিদার চোখে কৃতজ্ঞতা আর মুখে এক ধরনের স্বস্তি দেখে সাদিয়ার মন ভরে গেল। সে আরিফের পাশে দাঁড়িয়ে ফরিদাকে বলল, আমরা সবাই আপনার পাশে আছি, আপনি একা নন। সিলেট থেকে ফেরার পথে আরিফ আর সাদিয়া একে অপরের হাত ধরে বসেছিল। বাইরে সন্ধ্যার আকাশ তারায় ভরা। তাদের সম্পর্কটা এখন আরও গভীর, আরও মজবুত। যে ভয়, যে অবিশ্বাস তাদের মাঝে এসেছিল, তা এখন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। তাদের ভালোবাসা এখন শুধু দুজনের নয়, এটি এক বৃহত্তর মানবিকতার অংশীদার। সাদিয়া বুঝতে পারল, ভালোবাসা শুধু আবেগ নয়, এটি দায়িত্ব, বিশ্বাস আর এক ধরনের আত্মত্যাগ। আরিফের গোপন জীবন তাদের সম্পর্কের ভিতকে নাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সেটা তাদের আরও কাছাকাছি এনেছে, আরও শক্তিশালী করেছে। সাদিয়া এখন জানে তার স্বামী শুধু তার প্রেমিক নয়, সে একজন সত্যিকারের ভালো মানুষ, আর সে তার এই ভালো মানুষটির অংশীদার হতে পেরে গর্বিত। তার মন এখন সত্যিই শান্তি খুঁজে পেয়েছে। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে মায়া ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।